এপিসোড 50 শুরুতে দেখা যায় লুফি দৌড়াতে থাকে আর বলে আমি ওই ভিউ দেখবো যেটা পাইরেট কিং দেখেছিল, কিন্তু সে রাস্তা হারিয়ে ফেলেছে। এরপর দেখানো হয় হেডকোয়ার্টারের সিন। তার বলে যদি মাঙ্কি ডি লুফি এখানে এসে থাকে তাহলে আমাদের তাড়াতাড়ি সমুদ্রে ব্লকেট লাগাতে হবে। ক্যাপ্টেন স্মোকার বলে এটার কোনো প্রয়োজন নেই। তখনই সেখানে একজন লোকের এন্ট্রি হয়। সে কয়েকজন লোককে কাঁধে নিয়ে আসে। লোকটি বলে ইয়ো স্মোকার, কি খবর? ক্যাপ্টেন স্মোকার বলে ড্যাডি তুমি? না, সে ক্যাপ্টেন স্মোকারের বাবা নয়, তার নাম হচ্ছে ড্যাডি দ্য প্যারেন্ট। ড্যাডি বলে এই তিনজনের উপরেই বাউন্টি আছে। সে একটি খাতা দিয়ে বলে এখানে তোমার সিগনেচার লাগবে, যাতে আমি টাকাগুলো পেতে পারি। ক্যাপ্টেন স্মোকার বলে 4 জন লোকের বাউন্টি মিলে 1 মিলিয়ন, এগুলো তো খুবই ছোট মোটো পাইরেট। নেভির একজন এলাইট স্নাইপার এখন দুর্বলদের গুলি করে বেড়াচ্ছে। ড্যাডি ওখান থেকে চলে যেতে থাকে। ক্যাপ্টেন স্মোকার বলে ক্যারলকে আমার পক্ষ থেকে হাই জানিয়ে দিও। সে কি বলে তাহলে এটাই হচ্ছে বাউন্টি হান্টার ড্যাডি মাস্টারসন। ক্যাপ্টেন স্মোকার বলে আমরা একসাথে নেভি জয়েন করেছিলাম। কি বলে তাহলে সে বর্তমানে বাউন্টি হান্টিং এর কাজ কেন করছে? এরপর দেখানো হয় জোরোকে। সে একটি জায়গায় বসে তার নতুন শট দেখতে থাকে। তখনই তার সামনে লুফি আসে। লুফি বলে তুমি তো অনেক কুল শট পেয়েছো, কিন্তু এখানে বসে কি করছো? জোরো বলে কিছুই না, কিন্তু তুমি হঠাৎ করে কেন আমার সামনে উদয় হলে? লুফি বলে আমি হারিয়ে গেছি। তারা কথা বলতেই থাকে। তখনই তাদের পাশে ড্যাডিকে 4টা পাইরেট ঘিরে ধরে। পাইরেটরা বলে আমাদের লোকদের নেভিদের হাতে তুলে দেওয়ার সাহস তোমাকে কে দিয়েছে? তারা বন্দুক বের করে, কিন্তু তাদের আগেই ড্যাডি বন্দুক বের করে তাদেরকে ডাউন করে দেয়। সে একটি পাইরেটকে মারে না, কারণ সে একটি ছোট ছেলে ছিল। ড্যাডি তার পকেট থেকে সিগারেট বের করে ভেঙে দেয় আর বলে সিগারেট পিতা। ড্যাডি বলে তোমার মা হয়তো তোমার জন্য কেক বানিয়েছে, এখন যাও এখান থেকে। ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। লুফি বলে এই ওল্ড গাই তো খুবই কুল। জোরো বলে এটা নিশ্চয়ই ড্যাডি দ্য প্যারেন্ট। এরপর দেখানো হয় উসবকে। সে অনেক কিছু কিনে ব্যাগ ভর্তি করে ফেলেছে। সে বোর্ডের দিকে যেতে থাকে। তখনই তার মনে পড়ে সে একটি জিনিস কিনতেই ভুলে গেছে। উসব বলে গগল ছাড়া একজন টপ ক্লাস স্নাইপারকে ভালো দেখায় না। তাই সে আবারও একটি দোকানে আসে। সে ব্যাগ বাইরে রেখে ভেতরে ঢুকে। তার একটি গগলস পছন্দ হয়, কিন্তু টাকা সে বাইরের ব্যাগে রেখে এসেছে। তাই সে টাকা আনার জন্য বাইরে যেতে থাকে। তখনই সেখানে একটি ছোট মেয়ে আসে। মেয়েটি ওই গগলসটি কিনে নেয়। উসব বলে ওটা আমি আগে কিনেছি। মেয়েটি গগলসটি নিয়ে যেতে যেতে বলে আমার রাস্তা থেকে সরে যান আঙ্কেল। উসব দৌড়ে তার সামনে আসে আর বলে আমাকে আঙ্কেল কেন বলছো? আমার বয়স বেশি হয়নি এখনো। আমাকে ভাইয়া বলো ভাইয়া। আর আমার গগলসটি আমাকে দিয়ে দাও। মেয়েটি বলে তোমার কি সমস্যা? আমাকে বিরক্ত করলে আমি মেরিনদের ডাকবো। এখানকার নেভি ক্যাপ্টেন হচ্ছে আমার বন্ধু। উসব বলে তুমি হয়তো জানো না আমি কি। আমি হচ্ছে মহান ক্যাপ্টেন উসব। আমি পুরো আরলং পাইরেটদের হারিয়েছি। 200 না 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 300 ফিশম্যান আমাকে ঘিরে ধরেছিল। আমি একাই তাদেরকে হারিয়েছিলাম। তাই এখন আমার উপর 30 মিলিয়ন বেরির বাউন্টি আছে। মেয়েটি বলে পাপা। উসব বলে এখন পাপা ডেকে কোনো লাভ নেই। কিন্তু তার পেছনেই দাঁড়িয়ে থাকে ড্যাডি মাস্টারসন। আর এই মেয়েটি তাকেই বাবা বলে ডাকছিল। মেয়েটি তাকে গগলসটি দিয়ে বলে হ্যাপি বার্থডে পাপা। ড্যাডি বলে ও ডিয়ার ক্যারল, তোমার মনে আছে আমার বার্থডে? ক্যারল বলে এই লোকটি আমাকে বিরক্ত করছিল। তার উপর 30 মিলিয়ন বেরির বাউন্টি আছে। ড্যাডি ওয়ান্টেড পোস্টার দেখে বলে 30 মিলিয়ন ব্যয় তো শুধু একজনের উপরেই আছে, তার নাম মাঙ্কি ডি লুফি। উৎসব বলে আমি তো মিথ্যা কথা বলছিলাম। সে ওখান থেকে পালানোর চেষ্টা করে। ড্যাডি তাকে থামতে বলে। সে বলে এখানে তো তুমিও আছো। উৎসব সাথে সাথেই তার মুড চেঞ্জ করে বলে অবশ্যই সেখানে আমি আছি। আমার উপর শুধু হাত উঠিয়ে দেখাও। আমার ক্যাপ্টেন চুপ করে বসে থাকবে না। সে খুবই খারাপ কোল্ড ব্লাডের মানুষ। তোমার একটি মেয়ে আছে তাই না? একবার তার কথা ভাবো। ড্যাডি বলে যার উপর 30 মিলিয়ন ব্যয়ের বাউন্ডারি আছে সে কোনো সাধারণ লোক হতে পারে না। উৎসব বলে তাই তোমার ভালোর জন্যই বলছি। গগলসটি আমাকে দিয়ে দাও। চিন্তা করতে হবে না, আমি টাকা দিয়ে দিব। ড্যাডি বলে কেন না আমরা একটা লড়াইয়ের মাধ্যমে এটা নিশ্চিত করি। সে উৎসবের হাতে একটি গান দেয়। উৎসব বলে তুমি কি ডুয়েলের কথা বলছো? ড্যাডি বলে যদি তুমি জিতে যাও তাহলে এই গগলসটি তোমার। সে তার শরীর থেকে চাদর সরায়। 30টি বন্দুক তার শরীরে আটকানো আছে। উৎসব বলে আমাকে এটা বলো না যে তুমি হচ্ছে ড্যাডি দ্য প্যারেন্ট। এরপরে সিনে লোকজন কথা বলতে থাকে। লোকজন বলে কেউ একজন ড্যাডি দ্য প্যারেন্টকে চ্যালেঞ্জ করেছে। নামিও তাদের কথা শুনতে পায়। নামি বলে ড্যাডি দ্য প্যারেন্টকে কে আবার চ্যালেঞ্জ করতে পারে? আমিও তো দেখি। তাকে তো ইস্টব্লুতে সবাই চেনে। সে এসে দেখে সেই হতভাগা হচ্ছে উৎসব। ড্যাডি বলে রুলস খুবই সিম্পল। আমরা 10 পা আগাবো, এরপর শুট করব। নামি বলে তুমি কি পাগল নাকি? ড্যাডিকে কেন চ্যালেঞ্জ করেছো? উৎসব বলে আমি আগে জানলে কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতাম? তারা 1 পা 2 পা করে আগাতে থাকে। উৎসব বলে আমার দ্বারা তাকে হারানো সম্ভব না। সে 10 পা যাওয়ার আগে একটি স্মোক বম্ব ফেলে এবং ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু ধোয়ার মধ্যেই ড্যাডি শুট করে। ফলে উৎসবের হাত থেকে বন্দুকটি ছিটকে পড়ে। লোকজন বলে এরকম ডুয়েল বেকার দেখতে এলাম। কতটা ভীতু মানুষ। সে ডুয়েল ছেড়ে পালাতে চেয়েছিল আর এসেছে ড্যাডিকে চ্যালেঞ্জ করতে। তারা ওখান থেকে চলে যায়। ড্যাডি একটি বন্দুক বের করে তাকে মারার জন্য। নামি উৎসবের সামনে এসে দাঁড়ায়। উৎসব বলে যদি তুমি টাকা চাও তাহলে নামের কাছে অনেক টাকা আছে। ড্যাডি বলে তাহলে তুমি একটি মেয়ের পিছনে লুকিয়ে জীবন বাঁচাচ্ছ। কথাটা উৎসবের ইগোতে লাগে। সে নামিকে ধাক্কা দিয়ে সাইড করে আর বলে সে শুধুমাত্র একটি অপরিচিত মেয়ে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যদি তুমি আমাকে মারতে চাও তাহলে মারো,
কিন্তু আমি তাকে এর মধ্যে জড়াতে দেব না। নামি বলে, ওই উসব, তুমি এসব কি বলছো? ড্যাডি বলে, তোমার নাম কি উসব? তুমি কি এসবকে চিনো, যে রেড হেয়ার পাইরেটস এর ক্রু মেম্বার ছিল? উসব বলে, এটা তো আমার বাবার নাম। তুমি কি তার সাথে মিলেছিলে? ড্যাডি বলে, আমি কখনো ভুলতে পারবো না যে ওই দিন কি ঘটেছিল। এরপর পাস্টের সিন দেখানো হয়। ড্যাডি আর ইয়াসবের মধ্যে ডুয়েল চলতে থাকে। তারা দুজনেই ফায়ার করে। গুলি ইয়াসবের কাঁধে লাগে, কিন্তু ড্যাডির পেটে লাগে। তাই সে মাটিতে পড়ে যায়। শ্যাংসু এসব কিছু বসে দেখছিল। পাইরেটরা ইয়াসবকে চিয়ার করতে থাকে। ড্যাডি বলে, আমি এই ডুয়েল হেরে গেছি, তাই আমাকে মেরে ফেলো। বাই দ্য ওয়ে, এই সময় ড্যাডি দ্য প্যান্ট নেভিতে আছে এবং তার র্যাঙ্ক আছে ইনসাইন। ইয়াসব তার গলায় একটি লকেট দেখে। সে সেটা খুলে ক্যারলের ছবি দেখতে পায়। ইয়াসব বলে, এটা কি তোমার মেয়ে? সে ড্যাডির বুকে বন্দুক রেখে একটি জায়গায় গিয়ে বসে। শ্যাংস তার দিকে একটি অ্যালকোহলের বোতল ছুঁড়ে মারে। ইয়াসব সেটা ক্যাচ করে খেতে থাকে। কিছুক্ষণ পর শ্যাংসের পুরো শিপে ওঠে, কিন্তু ইয়াসব ওখানেই বসে থাকে। ইয়াসব বলে, পরিবার খারাপ নয়, কিন্তু আমি এটা যোগ্য না। আমারও একটি ছেলে আছে, তার নাম উসব। অনেক বছর আগে তাকে দেখেছিলাম। আমি যখন সমুদ্রে বেরিয়ে পড়ি তখন সে বাচ্চা ছিল। ড্যাডি বলে, তুমি কি তোমার ছেলেকে ভালোবাসো না? ইয়াসব বলে, বিষয়টা সেটা না। একটি পাইরেট ফ্লাগ, একটি জলি রোজার আমাকে ডাকছিল। আমি আমার ছেলের জন্য কিছুই করতে পারিনি। কিন্তু তুমি সবসময় তোমার মেয়ের পাশে থেকো। সে ওখান থেকে চলে যেতে থাকে। ড্যাডি বলে, আমি ডুয়েল হেরে গেছি, আমাকে মেরে ফেলো। এরপর ইয়াসব এমন একটা কথা বলে, যার জন্য ড্যাডি নেভি ছেড়ে দিয়ে বাউন্টি হান্টিং এর কাজ শুরু করে। ইয়াসব বলে, তোমাদের নেভিদের মধ্যে যত আইন কানুন রয়েছে, আমরা পাইরেটরা হচ্ছে স্বাধীন মানুষ। আমরা চাইলে কাউকে মারতেও পারি, আবার কাউকে জীবিতও ছাড়তে পারি। এরপর প্রেজেন্ট সিন দেখানো হয়। নামি উসবকে বলে, এটা তো অনেক ভালো হলো। সে তোমার বাবার পরিচিত ব্যক্তি, মানে তুমি বেঁচে গেলে। কিন্তু উসব বলে, আমাকে আরেকবার সুযোগ দাও। আমি কথা দিচ্ছি এবার পালাবো না। ড্যাডি বলে, তোমার ওয়েপন বের করো, যেটাই তুমি সবচেয়ে বেশি দক্ষ। উসব তার গলতি বের করে। ড্যাডি বলে, দূরে যে মাছটি লাগানো আছে সেটাতে নিশানা লাগাও। সে উসবের মাথায় বন্দুক লাগিয়ে বলে, যদি নিশানা লাগাতে না পারো তাহলে আমি তোমার মাথায় গুলি চালিয়ে দিব। উসব তার গলতি চালিয়ে দেয়, কিন্তু মাছটি একটুও নড়ে না। ক্যারল তার বাবাকে গুলি চালাতে মানা করে। ড্যাডি বলে, আমি গুলি চালাবো না, কারণ তার নিশানা সঠিক জায়গায় লেগেছে। আসলে উসবের অ্যাটাক মাছটির মাথায় যে মুকুট আছে সেখানে লেগেছে। ড্যাডি বলে, আমি ইয়াসবের ছেলের কাছ থেকে এটাই আশা করেছিলাম। সবসময় সাহসের সাথে লড়াই করো। একদিন তুমিও তোমার বাবার মতোই হবে। গ্র্যান্ড লাইনে যাও, আমি নিশ্চিত ইয়াসব ওখানেই আছে। ক্যারল উসবকে গগজটি দিয়ে দেয়। এরপর তারা চলে যায়। উসব বলে, আমিও ড্যাডির মতো সাহসী মানুষ হতে চাই। এরপর দেখানো হয় সানজিকে। পিছন থেকে কেউ তাকে বলে, আমি তোমার জন্য 10 বছর ধরে অপেক্ষা করছি। সানজি পিছনে ঘুরে একটি মহিলাকে দেখতে পায়। মহিলাটির পিছন থেকে একজন বলে তার নাম আছে কার্মেন, আর একজন বলে সে হচ্ছে ইস্টব্লুর নাম্বার 1 কুক। একজন তার নাম লিও এবং অপরজন তার নাম জোস বলে। কার্মেনকে দেখে সানজির পারভি মোড অ্যাক্টিভেট হয়ে যায়। সানজি বলে, তুমি তো অনেক সুন্দরী। তুমি এতদিন ধরে আমার জন্য অপেক্ষা করেছিলে। কতটা ভাগ্যবান পুরুষ আমি। সে কার্মেনের হাতে কিস করার চেষ্টা করে, কিন্তু কার্মেন তার মুখে প্যান দিয়ে মারে। সানজি বলে, আমরা কি আগে কখনো মিলেছি? জোস আর লিও তাকে কিছু কুকের ছবি দেখিয়ে বলে, এগুলো হচ্ছে ইস্টব্লুর নাম করা কুক, কিন্তু তারা কার্মেন সানের কাছে হেরে গেছে। এজন্য সে হচ্ছে ইস্টব্লুর নাম্বার 1 কুক। কার্মেন বলে, আমি ভেবেছিলাম ইস্টব্লুতে আর কোনো কুক নেই যে আমাকে টক্কর দিতে পারবে। একদিন আমি হোটেল ব্যারাটি সম্পর্কে জানতে পারি, তখন তুমি ওখানেই কাজ করতে। ওখানকার কুকরা বলেছিল আমাদের সস-শেফ সানজি হচ্ছে ইস্টব্লুর নাম্বার 1 কুক। সেদিন থেকেই আমি তোমার জন্য অপেক্ষা করে আসছি। এখানে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝবে এটা 10 বছর আগের কার্মেন নয়। 10 বছর আগেও কেউ একই রকম কিভাবে থাকতে পারে। মানে আমি বলছি যে কার্মেন রিসেন্টলি হোটেল বেড়াটিতে গিয়েছিল। কার্মেন বলে, আমি 10 বছর ধরে পুরো ইস্টব্লুতে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। লিও বলে, আসলে 10 দিন থেকে আমরা তোমাকে খুঁজছি। জোস বলে, কার্মেন সামা বাড়িয়ে বলতে পছন্দ করে, মহিলা মানুষ না। কার্মেন তাদেরকে কিক মেরে দূরে পাঠিয়ে দেয়। আর সানজিকে বলে, আমি তোমাকে এখানে চ্যালেঞ্জ করতে এসেছি। আজকে বিকেলে মার্কেটে যে কুকিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে সেখানে এসো, আমি তোমাকে হারিয়ে দিব। সে চারদিকে ঘুরতে ঘুরতে আকাশে গায়েব হয়ে যায়। আসলে সে মাথা ঘুরে পড়ে যায় মাটিতে। লিও আর জোস তাকে নিয়ে যায়। এরপর একটি রেস্টুরেন্টের সিন দেখানো হয়। রেস্টুরেন্টের বাইরে রিসি বসে থাকে, আর ভিতরে ক্যাপ্টেন বাগি আর মজি বসে খাবার খেতে থাকে। তারা লুফিকে ধরার প্ল্যান বানাতে থাকে। তাদের পেছনে লুফি আর জোরো বসে খাবার খাওয়া শেষ করে। লুফি বলে, আমার পেট ভরে গেছে, আমার অনেক ক্ষুধা লেগেছিল। জোরো বলে, আমিও অনেক ক্ষুধার্ত ছিলাম, কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না। ভালোই হয়েছে যে তোমার সাথে দেখা হয়েছিল। লুফি বলে, আমার কাছে তো কোনো টাকা নেই। জোরো বলে, গাধা, আগে বলতে পারোনি? এদিকে ক্যাপ্টেন বাগি লুফির উপর রেগে জোরে জোরে হাত মারতে থাকে টেবিলে। ফলে তাদের টাকার ব্যাগটি এসে লুফির মাথায় পড়ে। লুফি বলে, তুমি কি আমাদেরকে ট্রিট দিচ্ছ? সে টাকা বের করে ক্যাপ্টেন বাগিকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। জোরো তাকে ধন্যবাদ বলে বিদায় হয়। ক্যাপ্টেন বাগি বলে, তাদের ভয়েস তো শোনা শোনা মনে হচ্ছিল। মজি বলে, কারণ তারা হচ্ছে স্টোহেড লুফি আর পায়ের হ্যান্ডার রোনোয়া জোরো। ক্যাপ্টেন বাগি বলে, এখন বলছো কেন? তাদেরকে ধরো। কিন্তু লুফিরা আগেই চলে গেছে। এরপর দেখানো হয় সানজিকে। সে মার্কেটে পৌঁছে গেছে।
সে মাছের দোকানে বিভিন্ন ধরনের মাছ দেখতে থাকে। সে এক ধরনের মাছ ভালো করে দেখতে থাকে। দোকানদার বলে, তোমার নজর তো অনেক ভালো, এগুলো হচ্ছে কোস্টাল ফিশ, আজকে সকালেই ধরা পড়েছিল। সানজি বলে, আমি এরকম মাছ আগে কোথাও দেখিনি, এগুলো কি সত্যি ইস্ট ব্লুতে পাওয়া যায়? দোকানদার বলে, তোমার তো ভালো নলেজ আছে দেখছি, এগুলো ওয়েস্ট ব্লুর মাছ, তাই ইস্ট ব্লুতে না পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু লকটাউন গ্র্যান্ড লাইনের অনেক কাছাকাছি অবস্থিত, তাই মাঝে মধ্যে অন্য সমুদ্রের মাছও এদিকে চলে আসে। তখনই একটি জায়গায় লোকজন জমা হতে থাকে। তারা এসে দেখে ওখানে একটি বড় টুনা মাছ ধরা পড়েছে। লোকজন বলে, এটা হচ্ছে এলিফ্যান্ট ব্লুফিন টুনা, এটা সম্ভবত সাউথ ব্লু থেকে এসেছে। এরপর সানজির কিছু পাস্টের সিন দেখানো হয়। সানজি বই এলিফ্যান্ট টুনা দেখে বলে, এটা আবার কেমন মাছ? শেবরা বলে, এগুলো হচ্ছে সমুদ্রের জিম, যদিও আমরা নিজের চোখে কখনো এগুলো দেখিনি, বলা হয় এটা অল ব্লুতে পাওয়া সম্ভব। সানজি বলে, অল ব্লু আবার কি? একজন শেফ বলে, এটা হচ্ছে এমন সমুদ্র যেখানে পুরো দুনিয়ার মাছ ঘুরে বেড়ায়। আরেকজন শেফ বলে, চুপ করো, সে একটা ছোট বাচ্চা, সে সত্যি এই গল্প বিশ্বাস করে নিবে। সানজি বলে, তাহলে অল ব্লু কোথায় আছে? শেফটি বলে, তুমি কি মজাও বোঝো না? এরপর প্রেজেন্ট সিন দেখানো হয়। সানজি বলে, আমার কাছে এই মাছটি বিক্রি করো, কত টাকা লাগে আমি দিব। একটি লোক বলে, এটা বিক্রির জন্য নয়, এটা হচ্ছে চ্যাম্পিয়নশিপের প্রাইস। দোকানদার লোকটি বলে, প্রত্যেক বছর লকডাউনে কুকিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়, সেখানে পুরো ইস্ট ব্লুর কুকরা অংশগ্রহণ করে। যদি তুমি এই ম্যাচটি পেতে চাও তাহলে তোমাকেও চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে হবে, এজন্য তোমাকে ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর বিকেলের সিন দেখানো হয়। ওই দোকানদার লোকটি অ্যানাউন্স করতে থাকে। এত লোকের ভিড় দেখে উসাবার নামিও সেখানে আসে। সানজি একটি চেয়ারে আরাম করে বসে সিগারেট টানতে থাকে। কার্মেন বলে, তাহলে তুমি এসে গেছো সানজি? তাকে দেখে সানজির পারবি মোড অ্যাক্টিভেট হয়ে যায়। সে দৌড়ে এসে কার্মেনের হাতে কিস করার চেষ্টা করে, কিন্তু কার্মেন তার মুখে প্যান মারে। তখনই উসাবার নামি তাকে ডাকে। নামিকে দেখে সানজি দৌড়ে তার কাছে আসে আর বলে, নামি চান, তুমি কি আমাকে সাপোর্ট করার জন্য এসেছো? উসব বলে, কিন্তু তুমি কেন এখানে অংশগ্রহণ করছো? সানজি বলে, ও উসব, তুমিও এখানে আসো? উসব বলে, তোমার চোখের সমস্যা নাকি? আমি প্রথমে তোমাকে ডেকেছিলাম। কিছুক্ষণের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। একটির পর একটি শেপ আউট হয়ে যায়। শেষে শুধু সানজি আর কার্মেনই টিকে থাকে। এরপর ফাইনাল রাউন্ড শুরু হয়। সানজি আর কার্মেন দুজনেই মন প্রাণ লাগিয়ে রান্না করতে থাকে। সানজি অলগুলোর বিষয়ে ভাবতে থাকে। ইস্ট ব্লু, ওয়েস্ট ব্লু, নর্থ ব্লু, সাউথ ব্লু, এগুলো সব আলাদা সমুদ্র। রেড লাইন কন্টিনেন্ট এগুলোকে নর্থ থেকে সাউথ পর্যন্ত আলাদা করে রেখেছে, আর গ্র্যান্ড লাইন এগুলোকে ইস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত আলাদা করেছে। তাই একটি সমুদ্রে সব ধরনের মাছ পাওয়া কখনো সম্ভব না, মানে এক কথায় ইস্ট ব্লু এক্সিস্টই করে না। তোমাদের হয়তো মনে আছে এপিসোড 26 শেফ জেব কি বলেছিল, যে অলগুলো এক্সিস্ট করে না ঠিকই, কিন্তু যখন সময় আসবে তখন অলগুলো অবশ্যই এক্সিস্ট করবে। এখন অলগুলো পেতে গেলে পুরো রেড লাইন কন্টিনেন্টকেই ভাঙতে হবে, যেটা প্রায় অসম্ভব। রেড লাইন কন্টিনেন্ট কতটা বড় সেটা তোমরা কয়েক এপিসোড পরেই জানতে পারবে। এসব ভাবতে ভাবতে তাদের কম্পিটিশন শেষ হয়ে যায়। বিচারকরা সানজির নাম বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই কার্মেন তাদেরকে থামতে বলে। কার্মেন বলে, এই কম্পিটিশন সানজি জিতেছে তাই না? আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি সবসময় চাইতাম তোমার সাথে একদিন কম্পিটিশন করব। এজন্য আমি পাগলের মতোই পরিশ্রম করি, যাতে আমি তোমার লেভেলে আসতে পারি। কিন্তু 10 বছর পরও তোমার ড্রিম চেঞ্জ হয়নি। যদি তুমি এই কম্পিটিশন না জিতো তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি হচ্ছে ইস্টব্লুর নাম্বার 1 কুক সানজি। সানজি তো আলাদাই মুডে আছে। সে কার্মেনকে হাক করার চেষ্টা করে, কিন্তু এবার লিও তার মুখে প্যান মারে। সানজি তাকে কিক মেরে দূরে পাঠিয়ে বলে, ভাগ এখান থেকে। কার্মেন বলে, আমি এইবার চলে যাচ্ছি, কিন্তু পরের বারের জন্য তৈরি থেকো। সানজি বলে, আমি তোমার জন্য সবসময় রেডি থাকবো। এরপরের সিনে উসাব আর সানজি টুনা মাছটিকে কাঁধে তুলে নিয়ে যেতে থাকি। উসাব বলে, আমাকে কেন মোটা অংশটি দিয়েছো? কিন্তু সানজি তো সেটি রান্না করার পরিকল্পনা বানাতে থাকি। আমি আকাশের দিকে তাকিয়ে বলে, বাতাস খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে। উসাব বলে, আমার কাছে তো সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে। এরপর দেখানো হয় লুফি আর জোরুকি। বাতাসের কারণে লুফির হাতটি আকাশে উঠতে থাকে। লুফি সেটির পিছনে দৌড়াতে থাকে, ফলে জোরু তাকে হারিয়ে ফেলে। একটি জায়গায় এসে হেডটি পড়ে। লুফি দেখে সামনে এক্সিকিউশন প্ল্যাটফর্ম। এদিকে ক্যাপ্টেন বাগি বলে, আমি তাকে দেখতে পেয়েছি। ক্যাপ্টেন স্মোকারও তাকে দেখে ফেলে। লুফি এক্সিকিউশন প্ল্যাটফর্মে উঠে বলে, তাহলে এই ভিউ পাইরেট কিং দেখতে পেয়েছিল?